আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। করোনা চিকিৎসায় শিগগিরই প্লাজমা থেরাপি শুরুর প্রস্তুতি, গাইডলাইন প্রায় চূড়ান্ত। এলোমেলো শিক্ষাসূচি, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা, পরিস্থিতি স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা। দুগ্ধ শিল্পে ২৫০০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা, ধস ঠেকাতে সরকারের নানা উদ্যোগ। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার ২১শে সংবাদের সাথে আছে আমি রাজিব কুমার। আর দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে: করোনা যুদ্ধে জয়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দম্পতি, মানসিক শক্তি ধরে রাখার পরামর্শ। 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কোভিড চিকিৎসায় প্লাজমা থেরাপি শুরুর প্রস্তুতি চলছে। এই বিষয়ে গঠিত কমিটির সুপারিশের আলোকে গাইডলাইনও চূড়ান্ত হওয়ার পথে। এই থেরাপি চালুর পাশাপাশি প্লাজমা ব্যাংক গড়ে তোলার পরামর্শ চিকিৎসা বিজ্ঞানীদের। শুধু তাই নয়, প্লাজমা দানে সদ্য সুস্থ হওয়া করোনা রোগীর কোনো ক্ষতি হয় না, এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করা জরুরি বলেও জানান তারা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ভ্যাকসিন নেই, স্বীকৃত কোনো ওষুধও নেই, কোভিড চিকিৎসায় আপাতত অন্ধকারে হাতড়ানোর মতো অবস্থা। তবে আশার আলো হয়ে এসেছে প্লাজমা থেরাপি। চীন, যুক্তরাষ্ট্র সহ কিছু দেশে এই থেরাপিতে সফলতা পেয়েছে। বাংলাদেশেও আনুষ্ঠানিকভাবে এই থেরাপি চালু করার পথে। চিকিৎসকরা বলছেন, এটি রক্ত সংগ্রহ ও পরিসঞ্চালন প্রক্রিয়ার মতোই। করোনা সুস্থ রোগীর অ্যান্টিবডি টেস্ট করানোর সাপেক্ষে সবাই দান করতে পারে প্লাজমা। 4 থেকে 5 ঘন্টায় ঘাটতি পূরণ হয় বলে কোনো ক্ষতির শঙ্কাও নেই। এতে কোনো তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যারা কোভিড রোগে আক্রান্ত হয়ে বর্তমানে সুস্থ হয়েছেন তাদেরকে আহ্বান জানাবো তারা যেন প্লাজমা ডোনেট করতে এগিয়ে আসেন। প্লাজমাটা দান করবেন, সেটি রক্তের জলীয় অংশ, সেটি কোনো সেল বা কোষ নয়। সুতরাং তাদের শরীরে ঘাটতি হওয়া বা কোনো দুর্বলতা হওয়া বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। কিন্তু প্রস্তুতির অবস্থা কেমন? রক্তের উপাদান বিশ্লেষণের এফ্লুসিভ মেশিন প্রায় সব বড় বড় হাসপাতালেই আছে। প্রয়োজন শুধু প্লাজমা সংগ্রহ ও সংরক্ষণে প্লাজমা ব্যাংক চালু। আগে প্রয়োজন প্লাজমা ব্যাংক, কারণ প্লাজমা ব্যাংক যদি যথেষ্ট পরিমাণে প্লাজমা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু যতই গাইডলাইন হোক, যত কিছুই হোক, আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো না। যিনি আক্রান্ত ছিলেন ওনার বডিতে কিন্তু অ্যান্টিবডি ডেভেলপ করছে। এই অ্যান্টিবডি যদি একটা আক্রান্ত ব্যক্তিকে দেওয়া যায় তাহলে তার মধ্যে যে ভাইরাসের অ্যান্টিজেনটা কিন্তু নিউট্রালাইজ করে ফেলে। ডোনার পাওয়া তো মুশকিল। যেমন আক্রান্ত ব্যক্তি, ওর কাছ থেকে তো ব্লাডটা তো নিতে হবে, নিয়ে তো প্লাজমাটা আলাদা করতে হবে। সুতরাং এরকম রোগ তো হয়তো কম পাওয়া যাবে, প্লাস উনি ইচ্ছাকৃতভাবে দিবেন কিনা সেটার প্রশ্ন আছে। সুষ্ঠু ব্যবস্থাপনা ও অবকাঠামো গড়ে তুলতে পারলে প্লাজমা থেরাপিতে নিশ্চিতভাবেই অসংখ্য মানুষের জীবন বাঁচানো সম্ভব বলেই মত দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। করোনা যুদ্ধে জয়ী হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক হেলাল দম্পতি। বাসাতেই চিকিৎসা নিয়ে সুস্থ হন তারা। শিশু সন্তান পাশের ঘরে রেখে যুদ্ধ চালিয়ে যাওয়াটা সহজ ছিল না এই দম্পতির। গেল মার্চে করোনার প্রকোপ বাড়লে মানুষকে সচেতন করা সহ নানা কর্মসূচিতে যুক্ত হয়েছিলেন ডাক্তার হেলাল। আর এসব করতে গিয়েই করোনা আক্রান্ত হন। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক হেলাল জ্যোতি দম্পতি 3.5 মাসের ফুটফুটে ছেলে সন্তান তানজিমকে নিয়ে 3 জনের সংসার। গেল মার্চে করোনার প্রকোপ বাড়লে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শুরুতে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, খুব একটা সচেতনও ছিল না ঢাকাবাসী।
এ অবস্থায় মানুষকে সচেতন করার পাশাপাশি চিকিৎসার ধারণা দেওয়া, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ সুরক্ষা সামগ্রী বিতরণের মতো কর্মসূচিগুলোতে অংশ নিচ্ছিলেন ডাক্তার হেলাল। দিনরাত কাজ করেও যাচ্ছিলেন। মধ্য এপ্রিলে করোনায় আক্রান্ত হন হেলাল দম্পতি। 15 এপ্রিল থেকে আমি জ্বর, কাশি এবং প্রচণ্ড শরীর ব্যথা অনুভব করতে থাকি। 18 এপ্রিল আমি প্রথম পরীক্ষা করি, করোনা পজিটিভ আসে। পরের দিনই আমি আমার স্ত্রী, সেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন, সহ আমার 3.5 মাসের শিশুপুত্র, শ্বশুর শাশুড়ি, আমার সম্বন্ধী, তিনিও একজন চিকিৎসক, সহ টেস্ট করাই এবং সেখানে আমার স্ত্রীর করোনা পজিটিভ আসে। করোনা যুদ্ধে পাশের ঘর থেকে শিশু সন্তানের কান্না মানসিক চাপ তৈরি করেছিল বলে জানান চিকিৎসক হেলাল। আমার পাশের রুমে আমার 3.5 মাসের শিশুপুত্র তার মাতৃদুগ্ধের জন্য যে প্রতিনিয়ত কান্না, এটি আমাদেরকে সারাক্ষণ খুবই অসহায় এবং ভাবিয়ে তুলত। সে আসলে বোতল ফিডিংয়ে অভ্যস্ত ছিল না, কিন্তু আস্তে আস্তে সেটি অভ্যস্ত হয়ে যায় মহান আল্লাহ পাকের রহমতে। মানসিক শক্তি ধরে রাখা সহ যুদ্ধ জয়ের গল্পও শোনান তিনি। হাজব্যান্ড ওয়াইফ দুজন একই রুমে ছিলাম, নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা একে অপরকে সহায়তা করেছি। আমাদের সবার খাবার প্লেট, গ্লাস, মগ ইত্যাদি পৃথক ছিল। তবে প্রথম 3 দিন আমাদের খুবই খারাপ গিয়েছে। করোনা আক্রান্ত সময়ের খাদ্যাভ্যাস সহ নানা বিষয়েও কথা বলেন চিকিৎসক হেলাল। প্রোটিন সমৃদ্ধ এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে। কালিজিরা, মধু, রসুন, আদা, লবণ দিয়ে ইত্যাদি খাওয়ার চেষ্টা করেছি। তবে যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সবসময় গরম পানি খেতে হবে। চিকিৎসা ও আইসোলেশন নিয়ে অভিজ্ঞতা জানান তিনি। মূলত সিমটোমেটিক চিকিৎসা করতে হয়। আগে থেকেই আমার জ্বর, কাশি থাকার কারণে আমি নাপা ও এজিথ্রোমাইসিন খাচ্ছিলাম। পরবর্তীতে পজিটিভ আসায় আমি হাইড্রোক্সিক্লোরোকুইন শুরু করি এবং ফেক্সোফেনাড্রিন, মন্টিন লুকাস খেতে থাকি। হোম আইসোলেশনের আসলে বিশেষ প্রস্তুতি দরকার নেই, তবে এরপরেও কিছু যন্ত্রপাতি এগুলো থাকলে ভালো হয়, যেমন একটি থার্মোমিটার, একটি প্রেশার মাপার যন্ত্র, একটি পালস অক্সিমিটার যেটা দিয়ে অক্সিজেন স্যাচুরেশন দেখা যায়। করোনা যুদ্ধে জয়ী এই চিকিৎসক বলেন, জীবনাচারে পরিবর্তন আনতে হবে। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সবকিছুতে শৃঙ্খলা আনতে হবে বলেও মন্তব্য তার। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংকটে এলোমেলো শিক্ষাসূচি। কথা ছিল এইচএসসি পরীক্ষা শুরু হবে এপ্রিলে। এখন সেই সময়সূচি পড়েছে অনিশ্চয়তা। তার উপর প্রস্তুতিতে বাধা, চাপ পড়ছে শিক্ষার্থীর মনের উপরে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি নেওয়া আছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। রাসেল খানের রিপোর্ট। শিক্ষাঙ্গনেও করোনার কালো ছায়া। ছোট্ট ভাইরাসটি এলোমেলো করে দিয়েছে সব শিক্ষাসূচি। সবকিছু স্বাভাবিক নিয়মে চললে এতদিনে প্রায় শেষ হয়ে যেত উচ্চ মাধ্যমিক, আলিম ও সমমানের পাবলিক পরীক্ষা। এপ্রিলে শুরুর কথা থাকলেও করোনার বাধায় পিছিয়েছে। কবে হবে ঠিক নেই। প্রস্তুতিতে ভাটা, তাই মনের উপর চাপ পড়েছে। বই নিয়ে পড়তে বসতে হচ্ছে ঠিকই, তবে কবে হবে পরীক্ষা সে ভাবনাটা ঘুরপাক খাচ্ছে সব সময়। মেজর যে সাবজেক্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রির যে প্রবলেমগুলো হচ্ছে, টিচারদের সান্নিধ্যে না থাকার কারণে আমাদের বিভিন্ন কিছু বুঝতে সমস্যা হচ্ছে। বাসায় নিজেরা পড়তেছি, নিজে ট্রাই করতেছি, ভালো হবে কিনা চাই না। তো শিক্ষার্থীদের মতো অভিভাবকরাও আছেন উৎকণ্ঠায়। ঘরে বসে একাকী প্রিপারেশন থেকে বা সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবে না। এই অবস্থায় মানসিক শক্তি ধরে রেখে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ শিক্ষামন্ত্রীর। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রস্তুতির জন্য 2 সপ্তাহ সময় দিয়ে নতুন সূচি দেওয়ার কথা জানান মন্ত্রী। এইচএসসি পরীক্ষার জন্য আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন করা আছে। আমাদের এত বড় একটি পাবলিক পরীক্ষা নেবার মতো উপযুক্ত পরিবেশ যখনই তৈরি হবে, তখনই আমরা সপ্তাহ 2 অন্তত নোটিশ দিয়ে আমাদের এই পাবলিক পরীক্ষাটি নেব ইনশাআল্লাহ। দ্রুতই সব সংকট কাটবে এই অপেক্ষায় শিক্ষার্থী, অভিভাবক সবাই। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। দুধ বাজারজাত করতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন গোখামারের উদ্যোক্তারা।
বিপণন ও সংরক্ষণ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় এই খাতে প্রায় ২৫০০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই শিল্পে ধস ঠেকাতে সরকারের নানা উদ্যোগ আছে। আকবর হোসেন সুমনের ধারাবাহিক প্রতিবেদনের ৩য় পর্ব আছে। গ্রামীণ উদ্যোক্তাদের অর্থায়নকারী প্রতিষ্ঠান PKSF এর একটি প্রতিবেদনে উঠে এসেছে ডেইরি শিল্প বা দুগ্ধ খামারিদের করোনাকালীন দুর্দশার করুণ চিত্র। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দেশের বাৎসরিক চাহিদা ৯৯ লাখ টন তরল দুধ, যার ৭০% উৎপাদন হয় দেশীয় খামারে। দুধ বিক্রির অর্থে সংসার চালানোর পাশাপাশি গরু পালনের কাজটি বেশ ভালোভাবেই করছিলেন প্রান্তিক খামারিরা। হঠাৎ করোনার থাবায় উৎপাদিত দুধ বিক্রি না করতে পারায় মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। করোনার গাইতে আমাকে দুধ বিক্রি করতে পারতেন, বাইরে যেতে পারতেছি না, দুধ বাড়ি রেখে দিতে গরুর খাবার দিতে পারছি না, নিজেরও খাতে পারতেছি না। এই কষ্ট করি, যদি খাবারের দাম বেশি হয়, দুধের দাম কম হয়, তাহলে কি হবে? করোনা দুর্যোগে ১২০ থেকে ১৪০ লাখ লিটার দুধের ৫০% অবিকৃত থাকছে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন BDF-এ অন্তত ৯০ কোটি টাকার অবিকৃত দুধের হিসেব করে এক মাসেই ২৫০০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে। ১.৫ লাখের থেকে ১৫-২ লাখ লিটার দুধ নিতাম, কিন্তু এখন বর্তমানে আমরা মাত্র ৬০ থেকে ৭০,০০০ লিটার দুধ দিচ্ছি। নগদ আর্থিক সহায়তার মাধ্যমে আমরা খামারিদের পাশে এসে দাঁড়াতে পারি। এই অবস্থায় কাঁচা দুধ সংরক্ষণে কুলিং সেন্টার গড়ে তোলার পরামর্শ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আপাতত যে পরিমাণ কাঁচা দুধটা সংগ্রহ হয়, এই দুধটা রক্ষা করার জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত কুলিং সেন্টার বাংলাদেশে নেই। আমাদের পরিকল্পনায় আছে যে আমরা প্রতিটি জেলায় এক একটি কুলিং সেন্টার করব। কোরবানির ঈদ সামনে রেখে মাংসের চাহিদা পূরণে ভারত নির্ভর না হয়ে দেশীয় উৎপাদনের সহায়তার আশ্বাস দিচ্ছে মন্ত্রণালয়। প্রাণীর জন্য এবং মাছের জন্য যে ফুড আনতে হয় বিদেশ থেকে, সেটা আনার প্রক্রিয়াকে আমরা সহজ করে দিয়েছি। কোনোভাবে বন্দরে এসে তারা প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন না, ল্যাবরেটরিতে পরীক্ষার ক্ষেত্রে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন না। আমরা আশা করি এই সংকট আমরা খুব শিগগিরই স্বাভাবিক করে তুলতে পারব। মিষ্টি ও দুগ্ধজাত বিভিন্ন পণ্যের বিপণি বিতানও ধীরে ধীরে খুলে দেবার সিদ্ধান্ত আসবে বলে জানান মন্ত্রী। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। রাজধানীর প্রবেশ পথগুলো এখন অনেকটাই অরক্ষিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি না থাকায় যানবাহন ও মানুষ ইচ্ছে মতো প্রবেশ করছে, বের হচ্ছে। করোনা সংক্রমণ বাড়ার সাথে সাথে শহরের অবস্থাও স্বাভাবিক হয়েছে। গণপরিবহন না থাকলেও রাজপথে রয়েছে অসংখ্য গাড়ি আর মানুষ। করোনা সতর্কতার সাধারণ ছুটি শুরুর দিকে রাস্তায় অনেকটা কড়াকড়ি দায়িত্ব পালন করলেও এখন সেটি চোখে পড়ার মতো নয়। তবে সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতে আজও রাজধানীতে সেনাবাহিনীর টহল অব্যাহত আছে। দর্শক, রাজধানীর সার্বিক চিত্র নিয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী সাইদুল ইসলাম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি রাজধানীর অন্যতম ব্যস্ত একটি এলাকা বনানী এই সিগন্যালে। আপনি জানেন যে করোনা মহামারী শুরুর পর থেকে ঢাকা শহরে প্রচুর পরিমাণে যানবাহন কিন্তু কম ছিল, কিন্তু এই কয়েকদিনের শিথিলতায়, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকদিনের শিথিলতায় রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি বাড়ছে, অর্থাৎ ব্যক্তিগত গাড়ি কিন্তু প্রচুর পরিমাণ আছে। গণপরিবহনের অস্তিত্ব কিন্তু আমরা রাস্তায় না দেখলেও ব্যক্তিগত পরিবহনের অস্তিত্ব আমরা রাস্তায় দেখেছি, অর্থাৎ শত শত গাড়ি আমরা রাস্তায় দেখতে পাবেন। রাস্তায় নেই শুধু বাস, অর্থাৎ বাস ছাড়া আর সব ধরনের গণপরিবহন মানে ব্যক্তিগত পরিবহন রাস্তায় আছে। প্রতিটি সিগন্যালে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে যাতায়াতের জন্য, অর্থাৎ প্রচুর পরিমাণে গাড়ির চাপ থাকার কারণে প্রত্যেকটা সিগন্যালে কিন্তু গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে। সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, প্রত্যেকটি সড়কের বা প্রত্যেকটি এলাকার অবস্থা প্রায় একই রকম। ঢাকার প্রবেশ এবং বাইরের পথগুলোতে আমরা গিয়েছি, গাবতলীর, বিশেষ করে গাবতলী এবং আজমপুর যে সিগন্যাল রয়েছে, অর্থাৎ প্রবেশ এবং বাইরের যে পথ রয়েছে, সেই প্রবেশ পথগুলোতে আসলে মূলত অরক্ষিত বলা যায়। অর্থাৎ শুরু থেকে পুলিশের নজরদারি বেশ ছিল, কিন্তু এখন অর্থাৎ আজকে পুলিশের নজরদারি আমরা খুব একটা দেখতে পাইনি। অবশ্য মিডিয়া কর্মীদের উপস্থিতি যখন দেখা যায় তখন আশেপাশ থেকে ২-৩ জন পুলিশ এসে আমরা সিগন্যালে বা গাড়িগুলোকে বা মানুষগুলোকে জিজ্ঞাসাবাদ করতে দেখেছি। অর্থাৎ করোনা শুরু হওয়ার পর থেকে যে একটা সচেতনতামূলক কার্যক্রম ছিল পুলিশের পক্ষ থেকে, একটা কড়াকড়ি আরোপ ছিল বা অন্য বাহিনীর পক্ষ থেকে যে ধরনের কড়াকড়ি ছিল, আজকে কিন্তু আমরা রাস্তাতে খুব সে ধরনের কড়াকড়ি খুব একটা দেখতে পাইনি। অর্থাৎ টানা দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম।
ডিএনসিসি নগর ভবনের স্বল্প পরিসরে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফার কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। গত 1 ফেব্রুয়ারি দ্বিতীয় মেয়াদে মেয়র পদে জয় পান তিনি। এর আগে ডিএনসিসির প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুতে 2019 সালের 28 ফেব্রুয়ারি উপনির্বাচনে নির্বাচিত হন আতিকুল ইসলাম। বিরতি নিচ্ছে, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দেশ জুড়ে ছড়িয়ে পড়ছে সংক্রমণ, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। খবর আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে করোনা, প্রতিদিনই বাড়ছে নতুন রোগীর সংখ্যা। সংক্রমণ এড়াতে বেশ কয়েকটি বসতবাড়ি লকডাউন করা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মহিমা পলের রিপোর্ট। টাঙ্গাইলে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে 4 জন শনাক্ত। এ নিয়ে জেলায় মোট 58 জন কোভিড রোগী। ঝালকাঠিতে নতুন করে 1 জন সহ মোট 15 জন করোনা আক্রান্ত। রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের মিয়াবাড়ি এলাকায় ঢাকা ফেরত 1 জন শনাক্ত হওয়ায় কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নতুন করে 1 জনকে আইসোলেশনে রাখা হয়েছে। জয়পুরহাটে একদিনের সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে 71 জন। রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ রোগী এখন জয়পুরহাটে। নতুন শনাক্ত হওয়াদের বেশিরভাগই কমিউনিটি ট্রান্সমিশনের মাধ্যমে আক্রান্ত। বগুড়ায় এক পরিবারের 7 জন এবং 4 পুলিশ সদস্য সহ 11 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় ফেনীতে নতুন করে 4 জন শনাক্ত। জেলায় মোট 19 জন আক্রান্ত এবং 3 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দিনাজপুরে গত 24 ঘন্টায় 188 জনের নমুনা পরীক্ষা করে ইন্টার্নি চিকিৎসক সহ 2 জন করোনা পজিটিভ। পিরোজপুরে নতুন করে 6 জন পজিটিভ হওয়ায় এ নিয়ে জেলায় রোগীর সংখ্যা দাঁড়ালো 25 জনে। মহিমা পলি, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। করোনার প্রভাব পড়েছে দেশের পর্যটন শিল্পে। বান্দরবানের মেঘলা, নীলাচল, প্রান্তক সব পর্যটন স্পট নীরব নিথর। বেকার হয়ে পড়েছেন শ্রমিক কর্মচারীরা। দীর্ঘমেয়াদে বড় ধরনের লোকসানের আশঙ্কায় আছেন ব্যবসায়ীরা। আবারও বিরতি নিচ্ছি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিশ্বজুড়ে মৃত্যু 3 লাখের কাছাকাছি। সৌদি আরবে ঈদের ছুটির 5 দিনই কারফিউ। আর এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। করোনা চিকিৎসায় শিগগিরই প্লাজমা থেরাপি শুরুর প্রস্তুতি, গাইডলাইন প্রায় চূড়ান্ত। এলোমেলো শিক্ষাসূচি, দুশ্চিন্তায় শিক্ষার্থীরা, পরিস্থিতি স্বাভাবিক হলেই এইচএসসি পরীক্ষা। দুগ্ধ শিল্পে 2,500 কোটি টাকা খরচের আশঙ্কা, ধস ঠেকাতে সরকারের নানা উদ্যোগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21.com ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।